হ্যালো বন্ধুরা, তোমরা যারা সেমিস্টার 4 2026-এ পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ, তাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, এই পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা সাজেশন ভিডিও নিয়ে এসেছি। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে অবশ্যই সেগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা এই ভিডিওটা বা এই প্রশ্নগুলো একবার ঝালিয়ে নিও, ঠিক আছে? এই ভিডিওর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ। তোমরা যে যেখান থেকে পারবে স্যারের দেওয়া নোট বা চ্যালেঞ্জার্স বা নোট বই যাই থাকে না কেন সেখান থেকে অবশ্যই তোমরা পড়ে নেবে এবং 100% গ্যারেন্টি যে তোমরা এখান থেকে অবশ্যই 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 কমন পাবে। তো এটুকু বিশ্বাস রাখতে পারো। এর আগে আমি যে ভিডিও বানিয়েছি বাংলা সাবজেক্টের উপরে, ইতিমধ্যে তোমাদের সেখানে 98% কমন কিন্তু চলে এসেছে। তোমরা চাইলে সেখানে প্রশ্নপত্র মিলিয়ে নিতে পারো। এরপর বিষয় হচ্ছে যে ইতিহাসের যে সাজেশন ভিডিও সেটাও কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে, অলরেডি চ্যানেলে আপলোড রয়েছে, তোমরা একটু সার্চ করে দেখে নিও বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে আলোচনা করছি, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো সেই প্রশ্নগুলো দেখে নিই। চ্যাপ্টার ভিত্তিক প্রশ্নগুলো রাখা হয়েছে, 4 নম্বরের, 8 নম্বরের, 2 নম্বরের যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের সামনে আলোচনা করে নিচ্ছি। তো প্রথম প্রশ্ন রয়েছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশন বলতে কী বোঝো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের ধারণাটি কী, সংক্ষেপে আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল রিলেশনে যারা রাষ্ট্রবিজ্ঞানে আছো তারা বুঝতেই পারছো যে আন্তর্জাতিক সম্পর্ক কেমন চলছে এবং বর্তমানে ভারতের সঙ্গে যে বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সেগুলো কেমন চলছে বা কেমন আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তো তারপরে পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের কোন কোন উপাদান রয়েছে। 3 নম্বর প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ বলতে কী বোঝো। ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু এই জাতীয় স্বার্থের বিষয়টা। 4 নম্বর প্রশ্ন ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বর লিবারাল মতবাদ অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক কেমন হওয়া উচিত। 6 নম্বর প্রশ্ন মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্কে কীভাবে ব্যাখ্যা করেছে। এই মার্ক্সবাদ যেখানে আসবে সেখানে কিন্তু কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় অলরেডি। তো মার্ক্সবাদ থেকে যে প্রশ্নগুলো আলোচনা দেওয়া হয়েছে এখানে এবং আলোচনা করা হচ্ছে, অবশ্যই তোমার এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। পরবর্তীতে 7 নম্বরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে কী পরিবর্তন আসে। 8 নম্বর প্রশ্ন সমষ্টিগত নিরাপত্তা নীতির ধারণাটি ব্যাখ্যা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তো স্টার মার্ক দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই বেশি করে ভালো করে পড়ে যাবে তোমরা। 9 নম্বর হচ্ছে আদর্শবাদ বা আইডিয়ালিজম আন্তর্জাতিক রাজনীতিতে কী গুরুত্ব বহন করে। এরপর হচ্ছে ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ, এটা হচ্ছে 6 মার্কের, এগুলো ছিল সব 2 মার্কের। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট। অথবা বর্তমান বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক সম্পর্কের স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। অথবা আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির ধারণাগত ও কার্যগত যে পার্থক্য আছে সেটা বিশ্লেষণ করে লেখো। পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা দাও। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বর কী গুরুত্ব রয়েছে সেটা ব্যাখ্যা করে লেখো। 4 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের আশীর্বাদ তত্ত্বটি আলোচনা করো। অথবা দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি কী সেটা ব্যাখ্যা করো। 5 নম্বর রয়েছে উদারনীতিবাদ। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। অথবা দিয়ে ঐতিহাসিক বস্তুবাদ বলতে কী বোঝায়। ভেরি 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 ইম্পর্টেন্ট আবার কার্ল মার্ক্স। 7 নম্বর আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে বিকশিত হয়েছে তা আলোচনা করো। অথবা দিয়ে আন্তর্জাতিক যে সম্পর্কের যে উৎপত্তি সেটার পটভূমি ও স্বতন্ত্র শাস্ত্র হিসেবে তার বিকাশ কিভাবে ঘটেছে সেটা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন ইউনিট 2 থেকে শর্ট অ্যান্সার টাইপ, মার্ক হচ্ছে 2 মার্কের, যে ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের পটভূমি কী ছিল। তারপর হচ্ছে মাস্ট্রিখট চুক্তি কেন গুরুত্বপূর্ণ। ইউরোর তাৎপর্য ব্যাখ্যা করো। ইউরো অর্থাৎ হচ্ছে যে আমাদের যে ডলার রয়েছে ইউরো, সেটা হচ্ছে ব্যাখ্যা করো ইউরো ডলার। ইউরোপীয় পার্লামেন্টের ভূমিকা কী। 6 নম্বর একক ইউরোপীয় বাজার বলতে কী বোঝায়। তারপরে প্রশ্ন 6 নম্বর ইউরোপীয় ইউনিয়নের একটি সাফল্য উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন সার্ক কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। সার্ক অর্থাৎ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কর্পোরেশন, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা হচ্ছে 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, তো এটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়া। এরপরে রয়েছে সার্কের মূল কার্যদর্শন কী। সার্ক কীভাবে দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নিয়েছে। সার্কের একটি সীমাবদ্ধতা লিখো। সার্ক কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। সার্ক কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, কলেজের পরীক্ষা, স্কুলের পরীক্ষা, এইচএস পরীক্ষা, বোর্ড এক্সামের জন্য সার্ক ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। সার্ক সামিট কেন ঘন ঘন স্থগিত হয়ে যায়। আসিয়ান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল। আসিয়ান চার্টার কেন উল্লেখযোগ্য। চার্টার মানে হচ্ছে আইন। আসিয়ান আঞ্চলিক ফোরাম ARF
আসিয়ান রিজিওনাল ফোরাম কি? আসিয়ান অর্থনৈতিক সম্প্রদান, আসিয়ান ইকোনমিক কর্পোরেশন যে রয়েছে, কমিটি যে রয়েছে, কাউন্সিল রয়েছে, কেন গঠন করা হয়েছিল? নেক্সট কোশ্চেন হচ্ছে যে আসিয়ান একটি দুর্বলতা উল্লেখ করো, আর আসিয়ানের একটি দুর্বলতা উল্লেখ করো। 17 নম্বর রয়েছে বিমস্টেক। বিমস্টেক কী রয়েছে? বিমস্টেক টিইসি, বিমস্টেক কী সেটা উল্লেখ করো। ভেরি 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 ইম্পর্টেন্ট এগুলো টিকার জন্য। বিমস্টেকে ভারতের ভূমিকা কী? বিমস্টেকের কর্মক্ষেত্র সম্পর্কে একটি উল্লেখ করো। বিমস্টেক কেন সার্কের বিকল্প হিসেবে বিবেচিত হয়? আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝো? আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা যেমন হচ্ছে আসিয়ান, তারপর হচ্ছে বিমস্টেক, এগুলো হচ্ছে, তারপর হচ্ছে সার্ক, এগুলো হচ্ছে আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা। এগুলোর কী গুরুত্ব রয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট পড়তে। তারপর সাফটা, সাফটাও কী উদ্দেশ্য? নেক্সট রয়েছে 22 নম্বরে ছুটে গেছে সাব রিজিওনাল সংস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। 24 নম্বর রয়েছে বিমস্টেকের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিনিয়ে সংক্ষেপে লেখো। 25 নম্বরে সার্ক ইউনিভার্সিটির তাৎপর্য লেখো। 26 নম্বর ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ এর কমন ফরেন অ্যান্ড সিকিউরিটি পলিসি কী উদ্দেশ্যে গৃহীত হয়েছিল? 27 নম্বর ব্রেক্সিট বলতে কী বোঝায়? 28 নম্বর আসিয়ান ইন্ডিয়া পার্টনারশিপ সম্পর্কে ব্যাখ্যা করো। 29 নম্বর রয়েছে বিমস্টেকে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ সদস্য? 30 নম্বর রয়েছে আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করো। লং অ্যান্সার অর্থাৎ 4 মার্কের যে প্রশ্ন হবে এখান থেকে ইউনিট 2 থেকে, সেগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠার পটভূমি সংক্ষেপে লিখো। কেন ইউরোপীয় ইউনিয়ন অথবা দিয়ে কেন ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়েছিল এর যে কারণগুলি আছে সে মূল কারণগুলি কিন্তু লেখো। মূল কারণগুলি হচ্ছে লেখো। পরবর্তী প্রশ্ন 2 নম্বর সার্ক গঠনের আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট আলোচনা করো, অথবা কোন আন্তর্জাতিক ও দক্ষিণ এশীয় পরিস্থিতির প্রেক্ষিতে সার্কের প্রতিষ্ঠা হয়েছিল তা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে সার্ক প্রতিষ্ঠার পর সংগঠনের প্রধান সাফল্যগুলি আলোচনা করো, অথবা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সার্কের প্রধান সাফল্যসমূহ বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে সার্কের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। সার্কের অগ্রগতিতে ব্যাহতকারী প্রধান সীমাবদ্ধতা কী রয়েছে এবং সমস্যা কী রয়েছে সেটা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানের কী ভূমিকা আছে সেটা গুরুত্ব দিয়ে লেখো, অথবা দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষায় আসিয়ানের অবদান বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল, অথবা ইউরোপীয় ইউনিয়নের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে লেখো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে গ্লোবালাইজেশন থেকে বিশ্ব উষ্ণায়ন থেকে, গ্লোবালাইজেশন বা বিশ্ব উষ্ণায়ন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যে 6 মার্কের। বিশ্ব উষ্ণায়নের প্রকৃতি আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়নের স্বরূপ কী তা আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা দাও, এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝায় এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন কীভাবে বিশ্ব ও জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে সেটা বিশ্লেষণ করো। বিশ্ব উষ্ণায়নের রাজনৈতিক প্রভাব আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের ফলে রাজনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলি ঘটেছে সেগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের সাংস্কৃতিক প্রভাব আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের ফলে সাংস্কৃতিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলি ঘটেছে সেগুলো আলোচনা করো। ভারতীয় সমাজ ও অর্থনীতিতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব সমালোচনামূলক বিশ্লেষণ করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনিট 4 ভারত সরকার এবং তার অঙ্গ সংস্থাসমূহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সম্পর্কে লেখো। রাষ্ট্রপতির আইন সংক্রান্ত কী ক্ষমতা আছে সেগুলো লেখো। অধ্যাদেশ জারি বলতে কী বোঝো? অর্ডিন্যান্স। উপরাষ্ট্রপতির প্রধান 2টি ভূমিকা লেখো। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভূমিকাগুলি কী কী লেখো। প্রধানমন্ত্রীর প্রশাসনিক ভূমিকা কী আছে সেটা লেখো। মন্ত্রিপরিষদের যৌথ দায়বদ্ধতা কী। মন্ত্রিপরিষদ ও মন্ত্রিসভার মধ্যে কী পার্থক্য আছে সেটা আলোচনা করো। রাজ্যপালের নির্বাহী ক্ষমতা ব্যাখ্যা করো। রাজ্যপালের বিশেষ বিবেচনা ক্ষমতা কী সেটা ব্যাখ্যা করো। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজ কী। আমলাতন্ত্র বলতে কী বোঝায়? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। আমলাতন্ত্রের 2টি গুরুত্ব উল্লেখ করো। লোকসভা কোন আইন দ্বারা পরিচালিত হয়? রাজ্যসভার বৈশিষ্ট্য কী? লোকসভার প্রধান কার্যাবলী কী? লোকসভার 2টি ক্ষমতা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটা রয়েছে বিধানসভার ভূমিকা কী। বিধানসভার ভূমিকা কী? বিধান পরিষদের বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। লোকসভার স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা লিখো। মান বিল কাকে বলে? মানি বিল কাকে বলে? অর্থাৎ অর্থ বিল কাকে বলে বা মানি বিল কাকে বলে? বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? সুপ্রিম কোর্টের প্রধান ভূমিকা কী? সুপ্রিম কোর্টের মৌলিক কাঠামো তত্ত্ব কী? হাইকোর্টের 2টি প্রধান কার্যাবলী উল্লেখ করো। রিট কী বা পরমাদেশ কী? 24 নম্বর জনস্বার্থ মামলা বা পিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভোক্তা আদালতের কার্যাবলীগুলো কী কী? ভোক্তাদের অধিকার দেওয়া, এগুলো সমস্ত জিনিস এই একটা ভিডিও এই সম্পর্কিত এখানে আলোচনা করা রয়েছে। সেই ভিডিওটা তাইলে তোমরা দেখতে পারো, প্লেলিস্টের মধ্যে রয়েছে। ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স। লোক আদালতের উদ্দেশ্য কী? 31 নম্বর রয়েছে মেয়াদের দিক থেকে লোকসভা ও রাজ্যসভা কীভাবে ভিন্ন। লোকসভা হচ্ছে তোমার 5 বছর পর্যন্ত থাকে এবং রাজ্যসভার থাকে হচ্ছে 6 বছর পর্যন্ত সদস্যদের। এটা হচ্ছে 5 বছর পরে ভেঙে যায়, অর্থাৎ
কার্যমেয়াদ শেষ হয়ে যায়, তারপরে আবার নির্বাচন হয় এবং এটা হচ্ছে 6 বছর পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ এক একজন সদস্যর হচ্ছে 6 বছর পর্যন্ত এখানে সময়সীমা থাকে। 32 নম্বর, বিধানসভার স্পিকারের ভূমিকা কি? কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? 34 নম্বর, ক্যাবিনেট কমিটি বা ক্যাবিনেট মিনিস্ট্রি বলতে কী বোঝো? ভেরি 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 ইম্পর্টেন্ট। 35 নম্বর, সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে সংসদের কী ভূমিকা রয়েছে? কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব নির্ধারণে ক্ষমতা কার এবং কিভাবে প্রয়োগ করা হয়? পার্লামেন্টের যৌথ অধিবেশন কবে ডাকা হয়? প্রধানমন্ত্রী ও অন্য কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের বিধি কী এবং কোন অনুচ্ছেদ অনুসারে সেটা হয়? নেক্সট হচ্ছে 39 নম্বর, মিনিস্টার অফ স্টেট বা ইন্ডিপেন্ডেন্ট চার্জ কাকে বলা হয়? মিনিস্ট্রি অফ স্টেট বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাকে বলা হয়? 40 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হলে কিভাবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়? 41 নম্বর, রাজ্যপাল কিভাবে কোনো বিল সংরক্ষণ করতে পারেন? জিরো হাওয়ার কখন শুরু হয়? জিরো হাওয়ার কী গুরুত্ব রয়েছে? এটা হচ্ছে কতক্ষণ স্থায়ী হয়? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংসদ সদস্যের অযোগ্যতা কিভাবে নির্ধারণ করা হয়? অ্যান্টি ডিফেকশন আইন কি? বিধানসভার মেয়াদ কখন বাড়ানো হয়? অর্থ বিল কে উপস্থাপন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রপতির মহাভিযোগ কিভাবে হয়? কোরাম বলতে কী বোঝায়? ভেরি 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 ইম্পর্টেন্ট। কোরাম বলতে কী বোঝায়? সিভিল কন্টেম্পট অ্যান্ড ক্রিমিনাল কন্টেম্পট কি? এগুলো কিন্তু কোর্টের আলোচ্য বিষয়, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিচার বিভাগীয় পুনর্বিবেচনা বলতে কী বোঝায়? নেক্সট হচ্ছে হাইকোর্টের তত্ত্বাবধান ক্ষমতা ও ক্ষমতা কী এবং এর পরিধি কী? নেক্সট হচ্ছে ট্রাইব্যুনাল কী জিনিস? 53 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার রক্ষার ক্ষমতা এবং এটি কিভাবে তা প্রয়োগ করা হয়? সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ 32 প্রয়োগ করে মানুষের মৌলিক অধিকার কিন্তু রক্ষা করতে পারেন। 54 নম্বর, আইন কমিশনের ভূমিকা কী? 55 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের যে অধিকার বিষয় এটা লেখো। 56 নম্বর, পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটি কী কাজ করে? সিএজি, ক্যাগ বা কম্পোটলার অডিট জেনারেল। সাংবিধানিক ভিত্তি কী বা মহালেখ যে কমিটি রয়েছে এটার কী ভূমিকা রয়েছে এখানে কিন্তু জিজ্ঞেস করতে বলেছে। এটা হচ্ছে অনুচ্ছেদ 148 থেকে এটা কিন্তু শুরু হয়। নেক্সট হচ্ছে সাংবিধানিক রুল অফ ল নীতি কী? 59 নম্বর, জেলা বিচারকের নিয়োগ কীভাবে করা হয়? জেলা বিচারকের নিয়োগ কীভাবে করা হয়? জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝায়? ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন, এখান থেকে 6 মার্কের যেগুলো প্রশ্ন হবে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, যেগুলো ইম্পর্টেন্ট বলছি, যেগুলো স্টার মার্ক করা হচ্ছে সেগুলোই কিন্তু পড়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের গভর্নরের সাংবিধানিক ক্ষমতা ও কার্যাবলী, আর গভর্নর মানে হচ্ছে রাজ্যপাল। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতা ও কার্যাবলী একই প্রশ্ন অথবা দিয়ে। ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্রের কী ভূমিকা রয়েছে? যেগুলো স্টার চিহ্ন মারা হচ্ছে সেগুলো কিন্তু পয়েন্ট আউট করে নাও। 6 নম্বর, লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম সম্পর্কে কীভাবে সমন্বিতভাবে কাজ করে তা বিশ্লেষণ করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা, কার্যাবলী। ভারতের রাজ্য প্রশাসনের বিধানসভার যে ক্ষমতা ও প্রধান কার্যাবলী সেগুলো আলোচনা করো। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। ভারতীয় হাইকোর্টের গঠন ও কার্যাবলী। ভারতীয় জনস্বার্থ মামলায় গুরুত্ব লেখো। ক্রেতা আদালত কী? ভোক্তা আদালত কী? ক্রেতা আদালতের সংজ্ঞা দাও। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের ইউনিট 5 থেকে প্রশ্ন হচ্ছে ভারতের সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন, 2 মার্কের প্রশ্ন। ভারতের সমকালিক নাগরিক সমাজ আন্দোলন বলতে কী বোঝায়? নাগরিক সমাজের আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী? নর্মদা বাঁচাও আন্দোলন কী? নর্মদা বাঁচাও আন্দোলনের সূচনার কারণ লেখো। নর্মদা নদীতে বাঁধ যে গড়ে তোলা হচ্ছিল মূলত সেই কারণেই নর্মদা আন্দোলন হয়েছিল। এর নেতা ছিল মেধা পাটাকার। নর্মদা বাঁচাও আন্দোলনের মূল দাবি কী ছিল? নর্মদা বাঁচাও আন্দোলন কোন শ্রেণীর মানুষ এখানে একসঙ্গে যুক্ত হয়েছিল অর্থাৎ আন্দোলনে? নর্মদা বাঁচাও আন্দোলনের সামাজিক গুরুত্ব লেখো। নর্মদা বাঁচাও আন্দোলনের উন্নয়নের ধারাকে কীভাবে প্রশ্ন করে? নেক্সট হচ্ছে চিপকো আন্দোলন উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলাতে হয়েছিল। মন্ডল গ্রামে চিপকো আন্দোলন 1973 সালে এই আন্দোলনটা হয়েছিল। এই আন্দোলনের যে নেতা ছিল সুন্দরলাল বহুগুণা। চিপকো আন্দোলনের সূচনার পটভূমি লেখো। চিপকো আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? চিপকো আন্দোলনের প্রতিবাদের ধরন কেমন ছিল? চিপকো আন্দোলনের পরিবেশগত গুরুত্ব লেখো। চিপকো আন্দোলনের সামাজিক প্রভাব কী ছিল? নর্মদা বাঁচাও আর চিপকো আন্দোলনের মধ্যে একটি মিল লেখো। নর্মদা বাঁচাও আন্দোলনের মানব অধিকারমূলক দিকটি লেখো। চিপকো আন্দোলনের কোন সম্পদ রক্ষার জন্য? বনভূমি রক্ষার জন্য এই আন্দোলনটি করা হয়েছিল। সমকালীন নাগরিক সমাজে আন্দোলনের সাধারণ মানুষের কী ভূমিকা? নাগরিক সমাজে আন্দোলন কেন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ? নর্মদা বাঁচাও আন্দোলন প্রশাসনের ওপর কী প্রভাব ফেলে? চিপকো আন্দোলন বননীতিতে কী প্রভাব ফেলেছে? নাগরিক সমাজ আন্দোলনের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। নর্মদা বাঁচাও আন্দোলন কেন জাতীয় গুরুত্ব লাভ করে? চিপকো আন্দোলন তরুণ প্রজন্মকে কী শিক্ষা দিয়েছিল? সমকালীন নাগরিক সমাজে আন্দোলনের একটি সীমাবদ্ধতা লেখো। নর্মদা বাঁচাও আন্দোলন দীর্ঘমেয়াদী যে প্রভাব ফেলেছিল সেটা লেখো। চিপকো আন্দোলন কোন মূল্যবোধকে তুলে ধরে? নাগরিক সমাজে আন্দোলন ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক লেখো। নর্মদা বাঁচাও আন্দোলনের অর্থনৈতিক দিকটি লেখো। সমকালীন নাগরিক সমাজ যে আন্দোলনের দুটি কারণ উল্লেখ করো। যেগুলো স্টার চিহ্ন মারবো 4 মার্কের সেগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। নর্মদা বাঁচাও আন্দোলনের উদ্ভবের কারণ আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল কেন? একই প্রশ্ন অথবা দিয়ে। নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য আর উদ্দেশ্য আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলন কীভাবে উন্নয়ন বনাম মানব অধিকারের যে বিষয় সেটা উঠে এসেছিল। চিপকো আন্দোলনে গ্রামীণ নারীদের কী ভূমিকা ছিল? চিপকো আন্দোলনের প্রধান সাফল্য ব্যাখ্যা করো।
সামাজিক নাগরিক সমাজ আন্দোলনের প্রভাব ও তার সমাজে কতটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সেটা করো। সংবিধান সংশোধনী ও স্থানীয় স্বশাসন, স্থানীয়, এখান থেকে হচ্ছে ইউনিট 6 2 মার্কের প্রশ্ন। সংবিধান সংশোধনী বলতে কী বোঝায়? সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে রয়েছে? 368 আর্টিকেল 368 গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। এটা হচ্ছে সংবিধান সংশোধনী, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনী বিষয়টা নেওয়া হয়েছে। সাধারণ আইন ও সংবিধান সংশোধনের মধ্যে একটি পার্থক্য লেখো। সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা কেন রয়েছে? 73তম সংবিধান সংশোধনের মূল উদ্দেশ্য কী ছিল? 73তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়? 73তম সংবিধান সংশোধনীর ফলে কোন ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পেয়েছিল? 3 স্তর পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি কী কী? 3 স্তর পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তার উপরে হচ্ছে জেলা পরিষদ। এটা হচ্ছে আমাদের স্তর। গ্রাম পঞ্চায়েত গঠনের সম্পর্কে লেখো। 11 নম্বর, পঞ্চায়েত সমিতির ভূমিকা লেখো। জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। পঞ্চায়েত ব্যবস্থার একটি প্রধান কাজ লেখো। পঞ্চায়েতের আয়ের একটি উৎস লেখো। পঞ্চায়েত কীভাবে আয় করে? পঞ্চায়েত ব্যবস্থার গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে? 74 নম্বর সংবিধান সংশোধনের মূল উদ্দেশ্য কী ছিল? 74 নম্বর সংবিধান সংশোধনী কবে থেকে কার্যকর হয়? 74 নম্বর সংবিধান সংশোধনীর ফলে কোন প্রতিষ্ঠানগুলি সাংবিধানিক মর্যাদা পেয়েছিল? 19 নম্বর, পৌরসভা বলতে কী বোঝায়? পৌরসভার গঠন সম্পর্কে আলোচনা করো। পৌরসভার একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। পৌরসভার আয়ের উৎস লেখো। মহানগর কর্পোরেশন কি? মহানগর কর্পোরেশন প্রধান কে হন? 25 নম্বর প্রশ্ন রয়েছে, মহানগর কর্পোরেশনের একটি কাজ লেখো। মহানগর কর্পোরেশনের যে আয়ের উৎস সেটি লেখো। 73তম ও 74তম সংবিধান সংশোধনীর মধ্যে একটি মিল লেখো। 73 ও 74তম সংবিধান সংশোধনীর মধ্যে একটি পার্থক্য লেখো। স্থানীয় স্বশাসনের গুরুত্ব লেখো। সংবিধান সংশোধনের মাধ্যমে গণতন্ত্র কীভাবে শক্তিশালী হয়েছিল সেটি লেখো। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বলতে কী বোঝায়? পঞ্চায়েত ব্যবস্থা নারীদের কী ভূমিকা ছিল? নগর স্বশাসনের ক্ষেত্রে একটি সুবিধা লেখো। স্থানীয় স্বশাসন সাংবিধানিক স্বীকৃতির গুরুত্ব লেখো। ভারতীয় গণতন্ত্রে 73তম ও 74তম সংশোধনী কীভাবে? 73তম পৌরসভা, 74তম হচ্ছে তোমার পঞ্চায়েত বিষয়টা যুক্ত করা হয়েছিল সংশোধন করে। তো এটাই কথা এখানে কিন্তু বলা হয়েছে। লং অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ 4 মার্কের প্রশ্ন এখান থেকে যেগুলো আসতে পারে বা আসতে চলেছে সেগুলো হচ্ছে তোমাদের এখানে দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের সংশোধন বলতে কী বোঝায়? এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। 73তম সংবিধান সংশোধন গুরুত্ব থাকছে। 73তম সংবিধান সংশোধনের মুখ্য বৈশিষ্ট্য, গ্রামীণ স্বশাসন, পঞ্চায়েত রাজের কাঠামো আলোচনা করো। 74তম সংবিধান সংশোধনের মধ্যে শহরে স্বশাসনের গুরুত্ব লেখো। পৌরসভার কাজ বা কার্যাবলী কী সেটা লেখো। মহানগর কর্পোরেশনের গঠন আলোচনা করো। শহুরে স্বশাসনের ক্ষেত্রে মহানগর কর্পোরেশনের সংগঠনের কাঠামো। 5 নম্বর প্রশ্ন, পৌরসভা ও কর্পোরেশনের অর্থায়নের প্রধান উৎসসমূহ ব্যাখ্যা করো। 8 নম্বর, গ্রাম পঞ্চায়েতের মূল কাজ বা কার্যাবলী কী সেটা বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু এখান থেকে যেগুলো প্রশ্ন তোমাদের কমন দেওয়া হয়েছে বা সাজেশন যেগুলো করা হয়েছে সেগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে চোখ বন্ধ করে তোমরা সবগুলো প্রশ্ন কিন্তু কমন পাবে। অবশ্যই তোমাদের হাতে এই 2-4 দিন কয়েকদিন সময় রয়েছে, তোমরা চাইলে ভালো করে পড়ে নিতে পারো, ঝালিয়ে নিতে পারো। পড়ার তো আর সময় নেই, মাত্র এখন রিভিশন দেওয়ার সময়, যেগুলো হচ্ছে দেওয়া রয়েছে। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম সেগুলো হচ্ছে তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। তোমরা নিশ্চয়ই পরীক্ষায় এগুলো প্রশ্ন পাবে এবং ভালো উত্তর লিখে আসতে পারবে, এটুকু আমি আশাবাদী। বাকি তোমাদের শুভকামনা তোমাদের পরীক্ষার জন্য। অলরেডি পরীক্ষা তোমাদের শুরু হয়ে গেছে, চলছে। ভালো করে সকলে পরীক্ষা দাও, রেজাল্ট ঠিকঠাক হবে এটুকু আশা রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো। আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যারা হচ্ছে নতুন রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দিও। আর হচ্ছে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।